আমরা কেউই দিনের শুরু করি রেগে যাওয়ার জন্য না। আমরা চাই শান্ত থাকতে, সঠিক কথা বলতে, নিজের সম্মান ধরে রাখতে। তবুও দিনের শেষে আমরা ক্লান্ত হয়ে পড়ি, নিজের বলা কথাগুলোকে মনে করে, অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া নিয়ে আফসোস করে। এমন সব মুহূর্ত যেখানে একটু থামলেই ফলটা হয়তো অন্যরকম হতে পারত। জীবন আমাদের ভাঙে বড় ঘটনার মাধ্যমে না, জীবন আমাদের পরীক্ষা নেয় ছোট ছোট মুহূর্তে। যেমন একটা মন্তব্যে, একটা মেসেজে, একটা আত্মসম্মানজনক আচরণে। আমরা তখন ভাবি সঙ্গে সঙ্গে উত্তর দেওয়াটাই শক্তি, প্রতিক্রিয়ায় আত্মসম্মান। কিন্তু বাস্তবে ওই তাড়াহুড়ো প্রতিক্রিয়াগুলোই আমাদের শান্তি, নিয়ন্ত্রণ আর স্পষ্টতা কেড়ে নেয়। আমরা প্রতিদিন এমন সব কথায় সাড়া দেই যেগুলোর কোনো উত্তর দরকারই ছিল না। এমন সব আবেগে কাজ করি যেগুলো একটু থামলেই শান্ত হয়ে যেত। ধীরে ধীরে প্রতিক্রিয়াশীল হওয়াটাই আমাদের স্বাভাবিক হয়ে যায়। এই বই সেই জায়গাটাতেই থামতে বা পজ নিতে শেখায়। আবেগ দমন করতে না, নীরব হয়ে যেতে না, বরং প্রতিক্রিয়ার আগেই নিজেকে একটু ধরে রাখতে। থামার ভেতরেই যে শক্তি লুকিয়ে আছে, সেই শক্তির নামই এই বই দিয়েছেন, দ্য পাওয়ার অফ নট রিয়্যাক্টিং। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আজকের বইটা খুব শান্তভাবে কিন্তু গভীরভাবে একটা অস্বস্তিকর সত্যের সামনে দাঁড় করিয়ে দেয়। সব পরিস্থিতিতে প্রক্রিয়া দেখানোই শক্তি না, অনেক সময় শক্তি লুকিয়ে থাকে থামার ভেতরে, নিজের অবস্থান ধরে রাখার ভেতরে, আর আবেগের আগেই নিজের উপস্থিতিকে বেছে নেওয়ার ক্ষমতার ভেতরে। এই বই আপনাকে তর্কে নামাতে, অনুভূতি প্রমাণ করতে বা নিজের আবেগকে জোর করে দমন করতে বলে না। আজকের এই বই কোনো আত্মসংযমের কঠোর পাঠ না, আবার কোনো আবেগহীন জীবনযাপনের পরামর্শও না। এই বই দেখায় সমস্যা আপনার আবেগে না, সমস্যা হলো আপনি সেই আবেগের সঙ্গে কিভাবে আচরণ করছেন সেটার ওপর। আমরা অনেক সময় মনে করি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখালে আমরা দুর্বল হয়ে পড়ব, কিন্তু বাস্তবে এই দ্রুত প্রতিক্রিয়াগুলি আমাদের শান্তি, স্পষ্ট চিন্তা আর আত্মনিয়ন্ত্রণ ধীরে ধীরে কেড়ে নেয়। আজকের বই দ্য পাওয়ার অফ নট রিয়্যাক্টিং, এই বইটি লিখেছেন কেসিয়ান গ্রেল্যান্ড। তিনি কোনো আধ্যাত্মিক গুরু নন, আবার আবেগ দমন করার দর্শনের পক্ষেও নন। তিনি মানুষের আচরণ, মানসিক ট্রিগার আর আবেগের স্বাভাবিক প্রবাহ গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখেছেন। মানুষের বেশিরভাগ যন্ত্রণা পরিস্থিতির কারণে নয়, বরং সেই পরিস্থিতিতে দেওয়া তৎক্ষণাৎ প্রতিক্রিয়ার কারণে হয়। গ্রেল্যান্ড লক্ষ্য করেছিলেন যে মানুষ কষ্ট পায় কারণ তারা অনুভব করে এমন নয়, মানুষ কষ্ট পায় কারণ তারা সেই অনুভূতির সঙ্গে সঙ্গে কাজ করে ফেলে। রাগ এলে কথা বলে ফেলে, অপমান বোধ করলে নিজেকে প্রমাণ করতে নেমে পড়ে, ভয় এলে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে ফেলে। এই প্রতিক্রিয়াগুলো মুহূর্তের জন্য স্বস্তি দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে মানুষকে আরও অশান্ত করে তোলে। এই বাস্তব পর্যবেক্ষণ থেকেই ধীরে ধীরে জন্ম নেয় এই বই। এই বইয়ের নাম রাখা হয়নি ইমোশনাল কন্ট্রোল বা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, কারণ লেখকের মতে সমস্যাটা আবেগ নিয়ন্ত্রণের নয়, সমস্যাটা হলো আবেগের সঙ্গেই নিজের পরিচয়কে জুড়ে দেওয়া। দ্য পাওয়ার অফ নট রিয়্যাক্টিং মানে আবেগে থাকা নয়, এর মানে হলো আবেগ আসবে কিন্তু আবেগ সিদ্ধান্ত নেবে না। এই বই জন্ম নিয়েছে একটা অস্বস্তিকর কিন্তু মুক্তিদায়ক সত্যি থেকে। সব কথার উত্তর দিতে হয় না, সব আচরণের জবাব দিতে হয় না, আর সব মুহূর্তে প্রতিক্রিয়া দেখানো মানেই শক্ত থাকা না। মানুষ যখন থামতে বা পজ নিতে শেখে, তখনই সে নিজের শক্তির জায়গাটায় ফিরে আসে। এই বই আপনাকে বদলাতে চায় না বা কঠোর বানাতেও চায় না। এই বই আপনাকে শুধু একটা জিনিস শেখাতে চায়, সেটি হলো
প্রতিক্রিয়ার আগেই নিজের উপস্থিতিকে ধরে রাখা। আর এই ক্ষমতাটাই এই বইয়ের সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে গভীর একটি শক্তি। আর্য কোনো ঝগড়াটে মানুষ না, আবার সমালোচনার কেন্দ্রেরও না। তার জীবন বাইরে থেকে খুব সাধারণ, নীরব, দায়িত্বশীল এবং নির্ভরযোগ্য। পরিবারে সে শব্দ না করেই দায়িত্ব সামলায়, বন্ধুর পাশে থাকে কোনো প্রশ্ন ছাড়াই। মানুষ তাকে ভালো মানুষ বলেই চেনে, কারণ সে পরিস্থিতিকে জটিল করে তোলে না। কিন্তু এই শান্ততার আড়ালেই আর্য নিজের ভেতরে অনেক কিছু জমিয়ে রাখে। প্রতিটা কথোপকথনের পর সে নিজেকেই প্রশ্ন করে, আর একটু থামলে কি হতো। দিনের শেষে বলা না বলা কথাগুলো তার মনে বারবার ফিরে আসে। সে কারো সঙ্গে খারাপ আচরণ করে না, তবু শান্ত থাকে না তার মন। এই গল্পটা রাগের না, শক্ত হওয়ারও না। এই গল্পটা একজন সংবেদনশীল মানুষের, যে বুঝতে শুরু করেছে বারবার প্রতিক্রিয়া দিতে দিতে সে নিজের ভেতরের স্থিরতাকে হারিয়ে ফেলেছে। চ্যাপ্টার 1, রিঅ্যাক্টিভিটি ইজ দ্য রুট অফ দ্য মোস্ট প্রবলেমস। আর্যের জীবনের অশান্তি কোনো বড় ঘটনার ফল ছিল না। ধীরে ধীরে, প্রায় অদৃশ্যভাবে, ছোট ছোট মুহূর্তের ভেতর দিয়েই তার শান্তি ক্ষয়ে যেতে শুরু করেছিল। পরিবারে কেউ কিছু বললে সে সঙ্গে সঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করতে চাইতো। বন্ধুরা মজা করলে সে বাইরে হাসলেও ভেতরে তার কষ্ট জমে থাকতো। একা হলে সে বারবার সেই কথাগুলোকে ভেবে দেখত, সেটা কি সত্যিই মজা ছিল নাকি অপমান। কখনো আবার কেউ তার মতের বিরোধিতা করলে, বিশেষ করে অনলাইনে, সে কয়েক সেকেন্ড থেমে সঙ্গে সঙ্গে জবাব দিতে শুরু করত। তার মনে হতো চুপ থাকলে মানুষ ভুল বুঝবে, প্রতিক্রিয়া না দেখালে তাকে দুর্বল ভাববে। এই আচরণগুলো তার কাছে স্বাভাবিকই লাগতো, কারণ আমরা শিখে এসেছি তাৎক্ষণিক উত্তর মানেই সচেতনতা, নিজের অবস্থান বোঝানো মানেই আত্মসম্মান। কিন্তু ধীরে ধীরে আর্য লক্ষ্য করে যে এই দ্রুত প্রতিক্রিয়াগুলোর একটা মূল্য রয়েছে। প্রতিক্রিয়ার মুহূর্তে সে সাময়িক স্বস্তি হয়তো পায়, কিন্তু সেই স্বস্তি দীর্ঘকালীন হয় না বা টেকে না। রাতে নীরবতার মধ্যে সেই কথাগুলো আবার ঘুরে ফিরে চলে আসে। তখন সে নিজেকে প্রশ্ন করে, আর একটু চুপ থাকলে কি সত্যিই কিছু ক্ষতি হতো বা ভেঙে যেত। এই জায়গাতেই সে প্রথমবার বুঝতে পারে যে প্রতিক্রিয়া দেওয়া মানে সমস্যা শেষ করা নয়। অনেক সময় প্রতিক্রিয়াই সমস্যাকে নিজের ভেতরে আরও দীর্ঘায়িত করে, কারণ সে শুধু পরিস্থিতির উত্তর দেয় না, সে নিজের আবেগকেও বারবার উস্কে দেয়। বইটি এখানেই স্পষ্ট করে বলে যে আমাদের বেশিরভাগ মানসিক চাপ, সম্পর্কের দূরত্ব আর অনুশোচনার মূল কারণ হলো তাৎক্ষণিক প্রতিক্রিয়া। অনুভূতি আসাটা খুবই স্বাভাবিক, কিন্তু সেই অনুভূতিকে সঙ্গে সঙ্গে কাজে রূপ দেওয়ার মুহূর্তেই আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। তখন আমরা সিদ্ধান্ত আর নেই না, আমরা অভ্যাস আর ভয়ের অটো পাইলটে চলি। আর্য এখনও প্রতিক্রিয়া পুরোপুরি থামাতে পারেনি, কিন্তু এই অধ্যায়ের মাধ্যমে তার ভেতরে একটা পরিবর্তনের সূচনা অবশ্যই হয়েছে। সে ভাবতে শুরু করেছে, হয়তো সব অনুভূতির উত্তর দেওয়া জরুরি নয়, হয়তো কিছু অনুভূতিকেই শুধু অনুভব করলেই সেটি যথেষ্ট। অনুভূতি আসা স্বাভাবিক, কিন্তু সেই অনুভূতিকে সঙ্গে সঙ্গে কাজে রূপ দেওয়াই হলো আসল সমস্যার সূত্রপাত। শক্তি মানে কম অনুভব করা নয়, শক্তি মানে অনুভব করেও নিজেকে থামাতে পারা। চ্যাপ্টার 2, ট্রিগার্স কন্ট্রোল আস মোর দ্যান উই রিয়েলাইজ। আর্য ধীরে ধীরে লক্ষ্য করতে শুরু করে সে সব পরিস্থিতিতে একইভাবে আর প্রতিক্রিয়া দেয় না। সাধারণ কথাবার্তায় সে এখন শান্ত থাকে, কিন্তু কিছু নির্দিষ্ট শব্দ, ভঙ্গি বা আচরণ তাকে মুহূর্তের মধ্যেই আবার বদলে দেয়। কেউ যদি তার কথাকে হালকাভাবে নেয়, তার ভেতরের অকারণ রাগ আবার জেগে ওঠে। আবার কেউ যদি তার সীমা বা লিমিটেশন ছুঁয়ে ফেলে, সে সঙ্গে সঙ্গে আত্মরক্ষার ভঙ্গিতে চলে যায়। যদিও বাস্তবে কোনো সরাসরি আক্রমণ ছিল না এগুলো। শুরুতে আর্য ভেবেছিল এগুলো একদম স্বাভাবিক প্রতিক্রিয়া,
সবাই তো এমনটাই করে। কিন্তু একটু গভীরভাবে লক্ষ্য করতেই সে বুঝতে শুরু করে যে এই প্রতিক্রিয়া আসলে আলাদা আলাদা নয়, এগুলো যেন কোনো সুইচ চাপলেই জ্বলে ওঠার মতো। কিছু কথা শোনা মাত্র তার বুকের ভেতরে টান পড়ে, শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসে, মাথার ভেতরের পুরনো দৃশ্য ভেসে ওঠে। এই পরিবর্তন এত দ্রুত ঘটে যে সে বুঝতেই পারে না ঠিক কখন সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এই বই এখানেই আর্যকে একটা আয়না দেখায়, বলে যে এই প্রতিক্রিয়াগুলো তুমি এখন নতুন করে বেছে নিচ্ছ না, এগুলো অনেক আগে থেকেই তৈরি হয়ে রয়েছে। ছোটবেলায় যখন তার কথা কেউ শোনেনি, যখন তার অনুভূতিগুলো গুরুত্ব পায়নি, তখন তার ভেতরে একটা বিশ্বাস জন্মেছিল, আমাকে নিজেকেই রক্ষা করতে হবে। পরবর্তী জীবনে যখনই কেউ সেই পুরনো অনুভূতির জায়গায় ছুঁয়ে ফেলে, তার শরীর আর মন স্বয়ংক্রিয়ভাবে প্রতিক্রিয়াগুলোকে আবার দেখায়। আর্য বুঝতে শুরু করে এগুলো আসলে ইমোশনাল ট্রিগার। এগুলো যুক্তির ভাষায় কথা বলে না, এগুলো শরীরের স্মৃতি। কোনো যুক্তি আসার আগেই এগুলো স্বয়ংক্রিয় হয়ে ওঠে। সে এতদিন ভেবেছিল সে নিজের সিদ্ধান্তে কথা বলছে, কিন্তু বাস্তবে সে বারবার ফিরে যাচ্ছিল সেই পুরনো অভ্যাসের মধ্যেই। এই উপলব্ধিটা তাকে অস্বস্তিতে ফেলে দেয়, কারণ এর মানে সে যতটা স্বাধীন ভাবত সে আসলে ততটা স্বাধীন নয়। একদিন খুব সাধারণ একটা ঘটনায় সে এই সত্যটা স্পষ্টভাবে টের পায়। কেউ তার দিকে এমনভাবে তাকালো যেটাকে সে অপমান হিসেবে নিল। বাস্তবে সেটা হয়তো ক্লান্তি বা অসাবধানতা ছিল, কিন্তু তার ভেতরের ট্রিগারগুলো আবারও স্বয়ংক্রিয় হয়ে গেল। কণ্ঠ আরও শক্ত হয়ে গেল, ভঙ্গি পাল্টে গেল। কয়েক মিনিট পর সে বুঝতে পারল পরিস্থিতিটা ততটা বড় ছিল না, প্রতিক্রিয়াটাই যত বড় হয়ে গেছে। এই ফাঁকটাই তাকে থামিয়ে দেয়। এই বই খুব পরিষ্কার করে বলে যে যদি কেউ আপনাকে ট্রিগার করতে পারে, তবে সে আপনার আচরণ নিয়ন্ত্রণ করছে আপনার অনুমতি ছাড়াই। আর এই নিয়ন্ত্রণটা বাইরের মানুষ নিচ্ছে না, আপনার ভেতরের প্রোগ্রামগুলো যেগুলো অনেক পুরনো সেগুলোই নিচ্ছে। যতদিন মানুষ ট্রিগার চিনতে শেখে না, ততদিন সে প্রতিক্রিয়ারই দাস হয়ে থাকে। আর্য বুঝতে শুরু করে যে মুক্তি মানে ট্রিগার না থাকা না, মুক্তি মানে ট্রিগারকে চিনে ফেলা। যে মুহূর্তে সে বুঝতে পারে যে এই অনুভূতিটা পুরনো, ঠিক সেই মুহূর্তেই তার হাতে একটা ছোট কিন্তু শক্তিশালী সুযোগ চলে আসে, থামার সুযোগ, প্রতিক্রিয়া না দেওয়ার সুযোগ। এই অধ্যায়ে সে পুরোপুরি বদলে যায় না, কিন্তু সে প্রথমবার নিজের ভেতরের প্রোগ্রামটাকে দেখতে শুরু করে। আর এই দেখতে পাওয়াটাই পরের পরিবর্তনের একটা ভিত্তিস্তর তৈরি করে। চ্যাপ্টার 3, দ্য ইলিউশন অফ নিডিং টু রিয়্যাক্ট। আজের ভেতরে দীর্ঘদিন ধরে একটাই বিশ্বাস কাজ করত, চুপ থাকা মানে হার মানা। এই ধারণা সে কখনো সচেতনভাবে শেখেনি, কিন্তু ছোটবেলা থেকেই তার ভেতরে এটি গেঁথে রয়েছিল। কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে উত্তর না দিলে মানুষ তাকে দুর্বল ভাববে, এই আশঙ্কায় তাকে প্রতিবার কথা বলতে বাধ্য করত। নিজের অবস্থান পরিষ্কার না করলে যেন সম্মান কমে যাবে, লিমিটেশন ভেঙে যাবে, এমন এক অদৃশ্য চাপ সে সবসময় বয়ে নিয়ে বেড়াতো। আর্য লক্ষ্য করত অনেক সময় কথা বলার সিদ্ধান্ত নেওয়ার আগেই তার শরীর প্রস্তুত হয়ে যেত, বুক টান টান, কণ্ঠ শক্ত হয়ে ওঠে, মাথার ভেতরের যুক্তিগুলো শাঁসতে থাকে একা একাই, যেন নীরবতা কোনো বিকল্পই নয়। এতদিন সে ভেবেছিল এটাই হয়তো সাহস, কিন্তু বইটি ধীরে ধীরে তাকে দেখায় যে এই তাড়াহুড়ো করা প্রতিক্রিয়াগুলো আসলে শক্তির নয়, ভয়ের প্রকাশ। ভয় যে এখন কিছু না বললে সে নিয়ন্ত্রণ হারাবে, ভয় যে নীরবতা মানে পরাজয়। এই উপলব্ধিটা আর্যের জন্য অস্বস্তিকর ছিল, কারণ এতে সে বুঝতে পারে যে জায়গায় সে নিজেকে শক্ত ভাবত এতদিন, সেটাই ছিল তার দুর্বলতার উৎস। বই এখানে পরিষ্কারভাবে বলে যে প্রতিক্রিয়া অনেক সময় আত্মনিয়ন্ত্রণের ফল না,
বরং নিয়ন্ত্রণ হারানোর ভয় থেকেই এটি আসে। মানুষ যখন সঙ্গে সঙ্গে কিছু বলে ফেলে তখন সে আবেগের হাতে ক্ষমতাকে তুলে দেয়, আর যখন সে থামে, সময় নেয়, তখন সে সেই ক্ষমতাটাকে নিজের কাছে আবারও নিজের কাছে ফিরিয়ে আনে। এই অধ্যায়ে আর্য তার চারপাশের মানুষদের নতুনভাবে লক্ষ্য করতে শুরু করে। সে দেখে যাদের উপস্থিতি সবচেয়ে দৃঢ় তারা সব সময় মন্তব্যের উত্তর দেয় না, তারা শোনে, থামে, তারপর কথা বলে যদি সত্যিই প্রয়োজন হয় সেখানে। এই নীরবতাটাই তাদেরকে আলাদা করে তোলে সবার মাঝে। ধীরে ধীরে আর্য বুঝতে শেখে চুপ থাকা মানে অনুভূতি দমন করা না, চুপ থাকা মানে অনুভূতিকে জায়গা করে দেওয়া, কিন্তু সিদ্ধান্তের আসনে বসানো না। এই বেছে নেওয়ার ক্ষমতাটাই আসল শক্তি। সে এখনও সবসময় পারফেক্ট হয়ে থাকে না, কখনো কখনো পুরনো অভ্যেসে ফিরে যায়, কিন্তু এখন একটা স্পষ্ট পরিবর্তন অবশ্যই রয়েছে। সে জানে প্রতিক্রিয়া না দেওয়া মানে হার নয়, অনেক সময় প্রতিক্রিয়া না দেওয়ায় নিজের সম্মান রক্ষা করার সবচেয়ে বড় শক্ত উপায়। চ্যাপ্টার 4, পজ থেকে ডিট্যাচমেন্ট। শুরুর দিকে আর্যের কাছে থামা বা পজ মানে ছিল চুপ করে থাকা বা নিজেকে আটকে রাখা। তার মনে হতো কয়েক সেকেন্ড থামলে পরিস্থিতি তো আর বদলে যাবে না, কিন্তু জীবনের ছোট ছোট মুহূর্তে সে বুঝতে শুরু করে যে এই থামাটাই আসলে নতুন কিছু করার একটা সুযোগ। কেউ কিছু বললে সে এখন সঙ্গে সঙ্গে উত্তর দেয় না, একটা দুটো শ্বাস গ্রহণ করে। এই অল্প সময়ে সে লক্ষ্য করে ভেতরের চাপ, তাড়াহুড়ো আর এখন কিছু বলতে হবে এই তাগিদ রয়েছে। আগে সে এই তাগিদে ভেসে রয়েছে, এখন সে শুধু দেখে। এই দেখাটাই পজের আসল শক্তি। এই থামার মধ্যেই আর্য বুঝতে শেখে যে সব প্রতিক্রিয়া পরিস্থিতির জন্য নয়, অনেক সময় ইগো, পুরনো ভয় বা অভ্যাস কাজ করার জন্যও হয়ে থাকে। পজ তাকে বেছে নেওয়ার জায়গা করে দেয়। কথা বলা, নীরব থাকা বা সময় নেওয়া সবই এখন তার হাতে বিকল্প। এই স্বাধীনতাটাই আসল শক্তি। এখানেই আর্য আরেকটা নতুন গুরুত্বপূর্ণ পার্থক্য বোঝে। প্রতিক্রিয়া না দেওয়া মানে অনুভূতি চেপে রাখা না। ইমোশনাল ডিট্যাচমেন্ট মানে অনুভূতিকে অস্বীকার না করা, বরং অনুভূতির সঙ্গে নিজের পরিচয়কে না জুড়ে দেওয়া। রাগ এলে সে আর ভাবে না আমি রাগী, কষ্ট এলে ভাবে না আমি দুর্বল, সে শুধু লক্ষ্য করে এই মুহূর্তে এই অনুভূতিটা রয়েছে। অনুভূতি একটা অভিজ্ঞতা, কোনো পরিচয় না। বই স্পষ্ট করে যে অনুভূতি আসে কিন্তু সিদ্ধান্ত নেয় সচেতনতা। আগে আর্য অনুভূতিকে চালকের আসনে বসাতো, এখন সে অনুভূতিকে যাত্রী করে রাখে। একদিন খুব সাধারণ একটা কথোপকথনে সে এই পরিবর্তনটা টের পায়। রাগ ছিল, কষ্ট ছিল, কিন্তু কোনো তাড়াহুড়ো ছিল না। সে কথা বলেছিল, কিন্তু সেই কথায় আর তীক্ষ্ণতা বা প্রমাণের কোনো তাগিদ ছিল না। পরিস্থিতিও হয়তো বড় হয়নি। আর্য এখন নিখুঁত নয়, সে কখনো আবার পুরনো অভ্যাসে ফিরে যায়, কিন্তু এখন সে জানে থামার একটা জায়গা রয়েছে। শক্তি কণ্ঠে না, শক্তি নিয়ন্ত্রণে, আর এই নিয়ন্ত্রণ আসে পজ আর ডিট্যাচমেন্টের মাধ্যমে। চ্যাপ্টার 5, ইগো ছেড়ে কাম এ দাঁড়ানো। এই পর্যায়ে এসে আর্য একটা অস্বস্তিকর কিন্তু মুক্তিদায়ক সত্যের মুখোমুখি হয়। সে বুঝতে শুরু করে তার বেশিরভাগ প্রতিক্রিয়া পরিস্থিতির কারণে না, ইগো থেকে আসে। কেউ তার কথার বিরোধিতা করলে সে যুক্তি দিয়ে জিততে চায়, কেউ তার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললে সে নিজের অবস্থান বোঝাতে ব্যস্ত হয়ে পড়ত। এতদিন সে ভেবেছিল এই প্রতিক্রিয়াগুলো তার আত্মসম্মান রক্ষা করে চলেছে, কিন্তু বইটি খুব স্পষ্ট করে দেখায় যে আত্মসম্মান আর ইগো এক জিনিস না। ইগো হলো সেই অংশ যেটা আপনাকে সবসময় নিজেকে প্রমাণ করতে চায়, এমনকি যেখানে প্রমাণের দরকার নেই সেখানেও। আর্য লক্ষ্য করে যে যেসব মুহূর্তে সে সব থেকে তাড়াতাড়ি প্রতিক্রিয়া দিয়েছে সেই সব মুহূর্তে
আসলে কোনো বাস্তব ক্ষতি হওয়ার ঝুঁকি ছিলই না। ছিল শুধু ভেতরের একটা অস্বস্তি বোধ। আমাকে ভুল বোঝা হচ্ছে, আমার কথা হালকা করে নেওয়া হচ্ছে। এই অস্বস্তি থেকেই সে কথা বলেছে, ব্যাখ্যা দিয়েছে, নিজের পক্ষে দাঁড়িয়েছে। কিন্তু এই বই বলে যে যেটা সত্যিই শক্ত সেটাকে রক্ষা করতে হয় না। যে মানুষ নিজের অবস্থানে নিরাপদ সে প্রতিটা মন্তব্যের জবাব দেয় না। এই বোঝাপড়া থেকেই আর্য একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসে তার জীবনে। সে সব কিছু ঠিক করার তাগিদ ছেড়ে দেয়। কেউ কিছু বললে সে আগে নিজেকে জিজ্ঞেস করে, এখানে কি সত্যি কিছু হারানোর আছে, নাকি শুধু ইগো আঘাত পেয়েছে। অনেক সময় সে দেখে নীরব থাকলেও কিছু ভাঙে না, বরং পরিস্থিতি শান্ত হয়ে আসে। এই ইগো আলাদা হওয়ার সঙ্গে সঙ্গেই আর্য আরেকটা বিষয় লক্ষ্য করতে শুরু করে। তার ভেতরে এক ধরনের কাম অবস্থার সৃষ্টি হচ্ছে। আগে সে ভাবতো শান্ত থাকা মানে দুর্বল হওয়া। এখন সে দেখে যে শান্ত থাকলেই সে পরিষ্কারভাবে ভাবতে পারে। তার মাথার ভেতরের কোলাহল আরও কমে যায়। পরিস্থিতিটা সে আবেগ দিয়ে না, বাস্তবতা দিয়ে দেখতে পারে। বই এখানে পরিষ্কারভাবে বলে যে কাম কোনো প্যাসিভ অবস্থা না, কাম একটা সক্রিয় শক্তি। শান্ত মানুষ পরিস্থিতি এড়িয়ে যায় না, বরং পরিস্থিতির ভেতরে স্থিরভাবে দাঁড়িয়ে থাকে। আর্য বুঝতে শেখে শান্ত থাকলে সে শুধু কম প্রতিক্রিয়া দেয় না, সে বেশি প্রভাবও তৈরি করে। মানুষ তার উপস্থিতিতে নিরাপদ বোধ করে, কারণ তারা জানে সে অপ্রয়োজনীয় নাটক আর করবে না। এই নির্ভরযোগ্যতাই তাকে আলাদা করে তোলে অন্যের থেকে। এই বই এখানেই নীরবে একটা সত্য রেখে যায়, যে মানুষ নিজের ভেতরে শান্ত থাকতে পারে সে বাইরের অস্থিরতা দ্বারা নিজেকে নিয়ন্ত্রিত হতে দেয় না। আর এই নিয়ন্ত্রণের বাইরে থাকাটাই আসল শক্তি। চ্যাপ্টার 6, প্র্যাকটিসিং নন রিঅ্যাক্টিভিটি ডেলি। এই পরবর্তী অধ্যায়ে এসে আর্য বুঝে যায় যে না প্রতিক্রিয়া কোনো হঠাৎ আলোকিত উপলব্ধি না, কিংবা একেবারে কোনো শক্ত সিদ্ধান্তও না। এটা প্রতিদিনের ছোট ছোট অনুশীলনের একটা ফল। প্রতিদিন সাধারণ মুহূর্তের একটা পরীক্ষা হয়। কেউ কিছু বলে, মন নড়ে ওঠে, পুরনো অভ্যাস আবার মাথা তোলে। এখানেই আসল কাজ শুরু হয়। আগে এই মুহূর্তগুলোতে সে নিজের ওপর রেগে যেত, ভাবতো সে আবারও ব্যর্থ হয়েছে। এখন সে দোষারোপ থামায়। এই বই তাকে শেখায় যে প্রতিক্রিয়া এলে সেটা ব্যর্থতা না, সেটাই অনুশীলনের একটা জায়গা। এটা শুধু একটা সংকেত যে এখানে একটু থামা দরকার। আর্য ধীরে ধীরে এই থামাটুকু নিতে শেখে। কখনো কয়েক সেকেন্ড, কখনো পুরো উত্তরটাই সে পরে দেওয়ার সিদ্ধান্ত নেয়। বই এখানে খুব বাস্তব একটা সত্য দেখায় যে না প্রতিক্রিয়া মানে চুপ করে থাকা না, মানে প্রতিক্রিয়াকে বিলম্বিত করা মাত্র। এই বিলম্ব করাই মানুষকে ক্ষমতা দেয়। আর্য লক্ষ্য করে সঙ্গে সঙ্গে উত্তর না দিলে অনেক পরিস্থিতি নিজে থেকেই ছোট হয়ে আসে। অনেক কথার আর দরকার পড়ে না। সে বুঝতে শেখে সব কিছু তার শক্তি দাবি করে না। এই চর্চা ধীরে ধীরে তার স্বভাব হয়ে ওঠে। অনুভূতি আসে, কিন্তু সে আর অনুভূতিকে কাজে রূপ দেয় না। সে দেখে, বোঝে, তারপর বেছে নেয়। এখনও রাগ আসে, কষ্ট আসে, কিন্তু এগুলো তার দিন চালায় না। তার দিন চালায় সচেতনতা। এই অধ্যায়ে এসে আর্য একটা শান্ত সত্য বুঝে যায়। শান্তি কোনো গন্তব্য না, শান্তি একটা প্র্যাকটিস মাত্র। প্রতিদিন নতুন করে থামা, নতুন করে বেছে নেওয়া, আর নিজের শক্তিকে নিজের কাছেই রাখা। দ্য পাওয়ার অফ নট রিঅ্যাক্টিং আমাদের শেখায় না কিভাবে অনুভূতি বন্ধ করতে হয়। এই বই শেখায় অনুভূতি থাকা সত্ত্বেও কিভাবে নিজের শক্তিকে নিজের কাছে রাখা যায়। বইটি মনে করিয়ে দেয় আমাদের বেশিরভাগ সমস্যার মূল মানুষ বা পরিস্থিতি নয়, বরং আমাদের তাড়াহুড়ো করা প্রতিক্রিয়া। সব অনুভূতির উত্তর দিতে হয় না, সব কথার প্রমাণ দিতেও হয় না, আর সব আঘাতের জবাবই সম্মান নয়। প্রতিক্রিয়া না দেওয়া মানে পালিয়ে যাওয়া না, এটা নিজের ভেতরের স্থিরতাকে রক্ষা করা। বইটি খুব নীরবে কিন্তু দৃঢ়ভাবে বলে যে
শক্ত মানুষ কম অনুভব করে বলে শক্ত হয় না, শক্ত মানুষ অনুভব করেও নিজের আচরণ বেছে নিতে পারে বলেই সে আজ শক্ত। এখন আপনার পালা। একটা গভীর শ্বাস নিন। আজ কোনো প্রতিজ্ঞা নয়, আজ কোনো নিজেকে বদলানোর চাপও নয়। শুধু কমেন্টে লিখুন, আই চুজ টু পজ বিফোর আই রিঅ্যাক্ট। ছোট হোক, নীরব হোক, কিন্তু সচেতন হোক। তাহলে এটাই ছিল দ্য পাওয়ার অফ নট রিঅ্যাক্টিং, বইটির মূল সারাংশ একটি বাস্তব জীবনের দৃষ্টিভঙ্গি থেকে। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, শান্ত এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়ে।